মলি, এক কাপ চা দিবি? একতলা থেকে বলা পশুপতিবাবুর কথাগুলো পরিষ্কার শুনতে পেয়েছে মলি। ও তখন আলমারি খুলে ফুলদানিটা বের করে এনে তাতে ফুল ভরছে। একটু বিরক্তই লাগলো মলির। দিনের মধ্যে 50 বার শুধু চা আর চা। রান্নাঘর থেকে যেন ছুটি নেই আর মলির। সবে দুপুরে রান্না সেরে ঘরে আসলো। কাল হস্তশিল্প মেলা থেকে একটা দারুণ ফুলদানি কিনেছে ও, অপূর্ব সুন্দর। ওটার জন্যে কিছু ফুলও কিনেছে। এখন একটার পর একটা ওটাই সাজাচ্ছে। মলির ঘরখানা অপূর্ব সুন্দর, অ্যান্টিকের সম্ভার। যেখানেই যায় এই ধরনের জিনিস কিনে আনে মলি। শখ বলতে এটাই ওর যে নিজের ঘরটাকে মনের মতো সাজাবে। এই ফুলদানিটাই তো 1800 দাম নিল। এটাকে এখন ফুল দিয়ে সাজিয়ে 2-3টে পরপর ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে তবে কাজ শেষ হবে মলির। নিজের সুখটুকু পুরোটা বা তার থেকে কিছুটা বেশি যদি দেখানো যায়, তার মধ্যে কেমন একটা খুশি আছে। এই যে অমৃতা, ওদের ক্লাসের সবচেয়ে সুন্দর আর পড়াশোনায় ভালো ছিল। ওকে একটু হিংসেই হতো মলির। কি সুন্দর চোখ দুটো, সুন্দর চুলগুলো, গায়ের রংটাও ঝকঝকে, আর পড়াশোনাও তুখর। খুব ইচ্ছে হতো মলির যদি ওর মতো চুলগুলো অন্তত পেত। কত ভালো ভালো রেজাল্ট করে এগিয়ে গেছিল অমৃতা। পেছনে দাঁড়িয়ে আর দেখতেই পেত না মলি ওকে। ভুলেই গেছিল অমৃতাকে। হঠাৎ একদিন ফেসবুকে দেখে থমকে গেছিল মলির আঙুলটা। অমৃতা না? অমৃতাই তো। বড় করে ছবিটা দেখছিল মলি। মাথার সামনের চুলগুলো একদম পাতলা হয়ে গেছে। সুন্দর চোখগুলো ঢেকে রেখেছে একটা বড় চশমা দিয়ে। তাড়াতাড়ি প্রোফাইলটা খুলে দেখেছিল অমৃতা। তাতে পরিষ্কার লেখা, কোনো এক স্কুলের শিক্ষিকাও। এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ এতটাই ভালো ছিল পড়াশোনায়। অবাক লাগছে এটা ভেবে যে অমন সুন্দর রূপখানা কিভাবে এমন হলো। ফেসবুকের রাস্তা ধরেই এগিয়ে গেছিল মলি। অমৃতার প্রোফাইল জুড়ে শুধু দুঃখের কবিতা। এটুকু দেখলেই বোঝা যায় জীবনেও খুশি নয়। কি হলো তাহলে এত পড়াশোনা করে, চাকরি করে? অমৃতার কথা মনে পড়তেই আরেক চটকা খুশির হাওয়া বয়ে গেল মলির বুক জুড়ে। ফুলদানিটা একটা শুকনো কাপড় দিয়ে মুছতে শুরু করল। গুনগুন করে উঠল মলি, বল মন সুখ বল, না ভেবেই ফলাফল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। গলায় সেরকম সুর নেই মলির, কিন্তু তাতে কি, মনে যে ওর প্রচুর তাল, লয়, সুর এখন ওর। এরকম একটা জীবন ও স্বপ্নেও ভাবেনি। বাবা সামান্য একটা বেসরকারি অফিসে কাজ করতেন। 2 ভাই বোনের পড়ার খরচ, 4 জনের খাওয়া দাওয়া, সব মিলিয়ে খুব মলিন জীবনযাপন ছিল মলিদের। মলির ছোট মামিমার বাপের বাড়ির পাড়ায় সজলদের বাড়ি। বাবা ব্যাংকের ম্যানেজার, সদ্য রিটায়ার্ড করেছেন। ছেলের নিজস্ব ব্যবসা। মা মারা গেছেন বছরখানেক হলো। দাবি একটাই, মোটামুটি শিক্ষিত আর সুন্দরী হলে 3 মাস মধ্যে বিয়ে। মলি তখন গ্র্যাজুয়েশন করছে, 2nd ইয়ার। দেখতে শুনতে মলি বেশ ভালো, তাই ওর কলেজ জীবনটাও খুব রঙিন ছিল। 2-4টে টিউশন পড়ানো শুরু করেছিল পার্লারের খরচ তোলার জন্যে। কারণ মলি ততদিনে বুঝে গেছে পড়াশোনায় ওর যা মান, তাতে খুব বেশি কিছু করতে পারবে না। তাই বাকি যেটা পড়ে রইল সেই রূপ, ওটার যত্ন না নিলে ওর ওই বাড়িতেই না খেয়ে মরতে হবে। ফুলদানিটা গোছানো শেষ, এবার এটা রাখার পালা। কোথায় রাখবে সেটাই চোখ ঘুরিয়ে দেখছে মলি। ব্যালকনির দরজার পাশে একটা ছোট্ট টেবিল আছে। 6 মাস আগে অনলাইন থেকে কিনেছিল। টেবিলটা একটা হাতের উপরে রাখা, মানে পাগুলো যেন একটা হাত। দামটা একটু বেশি পড়েছিল, কিন্তু যতবার চোখ যায় মনটা জুড়িয়ে যায় মলির। ওর ওপরে একটা পেন স্ট্যান্ড আছে, কিন্তু সেটা সেরকম খোলেনি। এই ফুলদানিটা যেন ওই জায়গাটার জন্যই তৈরি। ফুলদানিটা রাখতেই মনটা ভালো হয়ে গেল মলির। একবার চোখ বুলিয়ে নিল মলি ঘরটাতে। দামি সোফা, দামি কার্পেট, মাথার উপর দামি লণ্ঠন। মাঝে মাঝে মনে হয় ও স্বপ্ন দেখছে,
রাতটা শেষ হয়ে গেলেই স্বপ্ন শেষ হয়ে যাবে। আবার সেই নোনা দেওয়াল, ভাঙা টালির ছাদ, শিক ভাঙা জানালা আর ধোঁয়া ওঠা ভাত, সাথে সেদ্ধ দুটো আলু। ভেবেই যেন বুক কেঁপে যায় মলির। বছর 2 হলো বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে। কোনো ঝামেলা নেই, শুধু এই শ্বশুরমশাইকে নিয়ে একটু বিপাকে পড়েছে মলি। খাওয়া দাওয়ায় বড্ড বাজ। মাছ হবে ছোট ছোট, আলু কাঁচকলার পাতলা ঝোল। বড় মাছ যদি ঢুকেও পড়ে, সেটা পেঁপে দিয়ে সেদ্ধ করে জল ঢেলে ফুটিয়ে দিতে হবে অল্প নুন দিয়ে। খালি সারা দিন একটাই কথা, ওনার শরীর ভালো নেই। সুগার ছাড়া আর সেরকম ওনার রোগ নেই, তাও বোধহয় নিজেকে রোগী ভাবতে ভালোবাসে। আর ওনার জন্যই রান্নাঘরে পচে মরছে মলি। কোথায় একটা রান্নার লোক রেখে দেবে তা না, সকাল থেকে রান্নাঘরে। তাও সজলের কোনো খাওয়ায় ঝামেলা নেই ভাগ্যিস, না হলে বাকি সময়টুকু ওই রান্না করতেই কেটে যেত। যা বানায় শ্বশুরের জন্যে তাই খেয়ে নেয় ওরা দুটিতে। মলি, ও মলি, 1 কাপ চা দে না। আবার ডাকলেন পশুপতিবাবু। গামছা পরে বসে আছেন উনি। স্নানের সময় ওই 1 কাপ চা না খেলে পেটটা ঠিক পরিষ্কার হয় না। আজকাল শরীরটা একদম ঠিক যাচ্ছে না পশুপতিবাবুর। মাঝে মাঝে বুকটা ধড়পড় করে। খাওয়া দাওয়া কত মেপে মেপে করেন। রোজ পাতে 4টে সবজি রাখবেনই, পেঁপে, কাঁচকলা, উচ্ছে আর পালং। নিজেই সকাল সকাল হেঁটে বাজারে যান, সবজি মাছ সব কিনে আনেন। অনেকবার জিজ্ঞেস করেছেন মলিকে যদি ওর অন্য কিছু খেতে ইচ্ছে করে। আজ অবধি মুখ ফুটে কিচ্ছু বলেনি মেয়েটা। 2 বছর হলো বিয়ে হয়েছে, কোনো খারাপ কিছু দেখেননি মেয়েটার মধ্যে। পশুপতিবাবু চেয়েছিলেন একটু কমা ঘর, যাতে বাইরের পরিবেশে মন না থাকে, সংসারটা গুছিয়ে করে, পুরো প্রভাদেবীর মতো। কি সুন্দর সংসারটা গুছিয়ে করতেন উনি, পশুপতিবাবুর বউ। শিক্ষিত মেয়ে চেয়েছিলেন পশুপতিবাবু, কারণ উনি চাননি ওনার নাতি নাতনির ভবিষ্যৎ ওনার ছেলের মতো হোক। ব্যাংকে চাকরির জন্যে সংসারে সেরকম থাকাই হয়নি পশুপতিবাবুর। পুরো সংসারটাই প্রভাদেবীর ওপর ছেড়ে রেখেছিলেন। গুছিয়ে সবটাই করতেন প্রভাদেবী, কিন্তু নিজের একমাত্র ছেলেটাকে ঠিকঠাক শিক্ষাটুকু দিতে পারেননি। ছেলেকে আগলে রাখতে গিয়ে ঠিকঠাক মানুষটাই করতে পারেননি। ছোট থেকেই পড়াশোনা নিয়ে খুব একটা গুরুত্ব দেননি প্রভাদেবী। কোনো রকমে টেনে টুনে পাশটা করত। ওভাবেই নাম কেনার মতো গ্র্যাজুয়েশন শেষ করেছিল সজল। টাকার পেছনে ছুটতে গিয়ে ছেলের এমন অবনতি সত্যিই চোখে পড়েনি পশুপতিবাবুর। আর যখন চোখ খুলল, ছেলের যা সর্বনাশ ঘটার ঘটে গেছে। তার মধ্যে প্রভাদেবীও হঠাৎ স্ট্রোক করে চলে গেলেন। তখন মনে হয়েছিল যে একটা বন্ধনে আটকাতে হবে ছেলেটাকে। একটা দোকান খুলে দিলেন, মোবাইলের দোকান, ঝাঁ চকচকে দোকান। চারিদিকে কাঁচের দেওয়াল, এসি, যেভাবে লোকজনকে আকৃষ্ট করা যায় আর কি। কিন্তু তাও কিচ্ছু করতে পারল না ছেলেটা। ব্যবসা চাকরি কোনো কিছু করার ক্ষমতাই ছেলেটার নেই। প্রভাদেবী নিজের আঁচলের তলায় রেখে ছেলেটাকে আরও যেন শেষ করে দিয়েছেন। একটু বেশি টাকারও হিসেবটাও রাখতে পারে না সজল, গুলিয়ে ফেলে বারবার। তাই তো পেনশন ঢুকলে সংসার খরচ বাবদ অনেকটা টাকা ওই মলির হাতেই দিয়ে দেন পশুপতিবাবু। এখনও এটাও বোঝেননি উনি যে ওই মেয়েটাও বা কতটা উপযুক্ত। কিন্তু ভরসা করতে হবে, না করলে উনি শান্তিতে মরতেও পারবেন না। খুব অস্থির লাগছে পশুপতিবাবুর, চোখ মুখ অন্ধকার লাগছে, খুব অন্ধকার। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে, বন বন করে ঘুরছে। মনে হচ্ছে আজই সব শেষ হয়ে যাবে। কিন্তু পশুপতিবাবু কিছুতেই মরতে চান না, এখন তো নয়ই। ছেলেটার একটা গতি না করে মরে গেলে ভেসে যাবে ছেলে মেয়ে দুটো। এক ধাক্কায় অতগুলো টাকার পেনশন বন্ধ হয়ে যাবে। ওরা যেভাবে বিলাসিতায় দিন কাটায় সবটা শেষ হয়ে যাবে। ঠাকুর, আর 4টে বছর, অন্তত আর 4টে বছর বাঁচিয়ে রাখো আমায়। বলতে বলতে কখন যে লুটিয়ে পড়লেন পশুপতিবাবু, নিজেও বোঝেননি। বাবা, ও বাবা, প্লিজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো।
হাউ হাউ করে কাঁদছে মলি। কখন থেকে এভাবে পড়ে আছে জানে না ও। কয়েকবার চা চেয়েছিল। ফুলদানি নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছিল মলি যে ভুলেই গেছিল চা দিতে হবে। স্নান করে যখন নিচে নেমেছে প্রায় 2টো, এসে দেখছে মেঝেতে লুটিয়ে পড়ে আছেন পশুপতিবাবু। হায় ভগবান, কি করে মলি পারল এতটা দায়সারা হতে, তাও আবার সেই মানুষটার সাথে, যিনি আছেন বলেই মলির ঘর এত ঝলমলে, এত সাজো সাজো রব, এত বড়লোকিয়ানা। ছেলের ব্যবসা আছে দেখে বিয়ে দিয়েছিল মলির বাবা, কিন্তু ব্যবসার অবস্থা তো মলি বোঝে, ঘটিও ডুববে না। আজ মাথার ওপর পশুপতিবাবু আছেন তাই এত রমরমা। মানুষটা না থাকলে এই চালের ড্রাম, এই ডালের কৌটো, ফ্রিজ ভর্তি দুধ, ডিম, মাছ সব খালি হয়ে যাবে, সব। ঠিক ওই বাড়ির মতো দেখতে হয়ে যাবে এই বাড়িটাও। ভেবেই বুকটা কেঁপে উঠল মলির। অভাব খুব ভয়ঙ্কর, যে দেখেছে সে জানে। তারপর যখন অভ্যেস বদলাতে হয় বারবার, সেটাও বেশ কষ্টের। বোন, অ্যাম্বুলেন্স এসে গেছে। মলি দেখল সামনে মলয় দাঁড়ানো। পশুপতিবাবুকে ওভাবে দেখে প্রথম দাদাকেই জানিয়েছিল মলি, তারপর সজল। সজল মানুষটা নামেই আছে, বোধ বুদ্ধি কোনো কিচ্ছুর ওপরেই মলির ভরসা নেই। আজ 1 সপ্তাহ হল পশুপতিবাবু নার্সিংহোমে ভর্তি। নার্সিংহোমের বারান্দার করিডরে দাঁড়িয়ে এক নাগাড়ে সেই দিনটার কথা ভাবছে মলি। ভর্তি থেকে রোজ সকাল সকাল চলে আসে, সেই রাতে ফেরে। সারা দিন ঠাকুরকে ডাকছে, মানুষটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আর অভাবের সাথে লড়তে পারবো না, কথা দিচ্ছি যত্নে ভালোবাসায় আগলে রাখব। আজ সকালেও সদ্য কেনা ফুলদানিটার দিকে তাকিয়েছিল মলি। সেই ভালো লাগাটা কিছুতেই মনে আসছে না আর। সেদিন এটার দিকে দেখতে গিয়ে সবটা হারাতে বসেছে মলি আজ। মলি খুব বিরক্ত হতো পশুপতিবাবুর বারবার চা চাওয়াতে, অথচ উনি আছেন বলেই সকাল সন্ধে বড় কাপের 1 কাপ করে দার্জিলিংয়ের চা পাতার নির্যাস জোটে কপালে। বাপের বাড়িতে মলিদের কোনো দিনও চা হতে দেখেনিও। চা খেতে হলে পাশের দোকান থেকে কাঁচের গ্লাসে 10 টাকার চা আসতো। শুধু কি তাই, এই যে সংসারের টাকা বাঁচিয়ে মাকে কিছু টাকা দিয়ে আসে মলি। ওর এমএ পাস দাদার একটা চাকরি প্রায় ঠিক করেই ফেলেছেন পশুপতিবাবু। আজ যদি উনি না ফেরেন সবটা শেষ হয়ে যাবে। কিছুতেই এটা হতে পারে না, কিছুতেই না। মলি দেখল নার্সিংহোমের লম্বা বারান্দায় রাধাকৃষ্ণের মূর্তিখানা। আজ অবধি ঠাকুরের কাছে কিছু চেয়ে পায়নিও, তবে উনি নিজের থেকে অনেকখানি দিয়েছেন মলিকে, যেটা ও চাওয়ার সাহসটুকু পায়নি। ঠাকুর, মানুষটাকে ফিরিয়ে দাও। আজ কতগুলো দিন হলো মানুষটা চোখ খোলেনি। মুখটা মনে পড়েই কষ্ট হচ্ছে মলির। বারবার মনে হচ্ছে একটা বার ফিরে আসুক, সন্তানের মতো আগলে রাখব। 25 নম্বর পেশেন্টের বাড়ির লোক ডাক্তারের সাথে দেখা করবেন। মাইকে অ্যানাউন্স শুনে এক ছুট্টে দোতলায় উঠল মলি। মনে হচ্ছে গিয়ে হয়তো দেখবে সব শেষ, সব। মানুষটা শেষ, সুখ শেষ, শান্তি শেষ, দাদার চাকরি শেষ, মায়ের ওষুধ শেষ, বাবার বিশ্রাম শেষ। ডাক্তারবাবু, আসবো? 25 নাম্বার পেশেন্টের বাড়ির লোক। মলি হাঁপাতে হাঁপাতে বলল। ডাক্তারবাবু আসুন বলেই ইশারায় দেখালেন পশুপতিবাবুর বেডটা। মলি ভয়ে ভয়ে তাকিয়ে দেখল, কিন্তু কিছু বুঝতে পারল না। ডাক্তারবাবু বললেন, আজ রেসপন্স করেছেন অনেকবার, মনে হচ্ছে বিপদমুক্ত। পেছনের গ্রাফটা দেখুন। মলি তাকালো স্ক্রিনে ফুটে ওঠা গ্রাফটার দিকে। সত্যি কিছু বুঝতে পারছে না, শুধু এটুকু বুঝতে পারছে যে গ্রাফটা কাল অবধি প্রায় সোজা ছিল, সেটা এখন ওপরে উঠছে, বেশ ওপরে, একটু নিচেও নামছে, কিন্তু ওপরে ওঠার প্রবণতাই বেশি। এটাই মানুষের জীবনের রেখা। বাবা, ও বাবা, অনেকবার ডাকল মলি। আলতো করে চোখের পাতাটা খুললেন পশুপতিবাবু। সেই আধখোলা চোখের চাউনি দেখে বুকটা মুচড়ে উঠল মলির। এই প্রথম মনে হচ্ছে মলির কিচ্ছু না, না তোমার পেনশন, না আমার শৌখিনতা,
না দাদার চাকরি, কিচ্ছু লাগবে না, শুধু মানুষটা ফিরে আসলেই হবে, আগলে রাখবে মলি। টপ টপ করে জল পড়ছে চোখ থেকে মলির। পশুপতিবাবুর হাত দুটো ধরে বলল, কিচ্ছু চাই না বাবা, শুধু তুমি ফিরে এসো। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।